আচ্ছা, আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রোনাউন। এটা আমাদের ইংলিশ ক্লাস 2। এর আগে যে ক্লাসটা হয়েছে সেটা ছিল নাউনের উপরে, তো ওই ধারাবাহিকতায় আজকে হচ্ছে প্রোনাউনের টপিকটা আমরা ক্লিয়ার করবো। এখানে প্রোনাউনের যাবতীয় যত টাইপের বিষয়াদি আছে সবগুলো জিনিসই আমরা তোমাদের কাছে এক্সপ্লেইন করব। আর এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আর প্রোনাউন জিনিসটা খুব কনফিউজিং, অনেকেই এটার মধ্যে ইজি জিনিস আসে কিন্তু সে কনফিউজ থাকার কারণে ভুল করে বসে। ঠিক আছে, তো একটু মনোযোগ সহকারে বুঝবা। আর কিছু কিছু রুলস আছে যেগুলো তুমি সুন্দর করে একটা পেজ নিবা, পেজে লিখে রাখবা যে এটা এরকম এটা এরকম। জাস্ট একটা পেজে, সাদা পেজের মধ্যে ছোট করে লিখবা, আর ওই পেজটা তুমি তোমার টেবিলের পাশে রাখবা। তাহলে হচ্ছে তোমার এটা মানে মাঝে মধ্যে চোখে পড়লে জিনিসটা সবসময় মাথায় থাকবে। তো খেয়াল করো, ফার্স্টে যে বিষয়টা, যে প্রোনাউন অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ প্রোনাউন। সো প্রোনাউন হচ্ছে একটা ওয়ার্ড যেটা কিনা তোমার নাউনের জায়গায় বসে, অর্থাৎ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন। এই জন্যই এটাকে বলা হয় যে সাবস্টিটিউটিং ওয়ার্ড, অর্থাৎ একটা প্রোনাউনকে কি বলা হবে, সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হবে। তো কি সাবস্টিটিউট করে বা প্রতিস্থাপন করে কি, সেটা প্রতিস্থাপন করে নাউনকে। নাউনকে। হ্যাঁ, নাউনকে প্রতিস্থাপন করে সে সেই জায়গাটাতে বসে, দ্যাটস এটাকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলা হয়। যেমন দেখো, প্রথম যেই সেন্টেন্সটা এখানে দেওয়া হলো যে ঋষিতা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক পরের সেন্টেন্সেই কিন্তু আমরা ঋষিতাকে আবার রিপিটেডলি ইউজ করলাম না, আমরা তখন ইউজ করলাম যে শি শি লিভস উইথ হার ফ্যামিলি। তো এখানে শি কি হিসেবে আসছে, একটা সাবস্টিটিউটিং ওয়ার্ড হিসেবে আসছে কার জন্য, ঋষিতার জন্য। দ্যাটস ওয়াই এটাই হচ্ছে এখানে একটা প্রোনাউন। তো দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট। এখন আসো যে প্রোনাউনের কত প্রকারভেদ আছে। তো দেখো, এখানে প্রোনাউনের মধ্যে তোমার পার্সোনাল প্রোনাউন রয়েছে, তারপর রিফ্লেক্সিভ রয়েছে, ডেমনস্ট্রেটিভ রয়েছে, ইনডিফিনিট রয়েছে, ইন্টারোগেটিভ রয়েছে, তারপর তোমার রিলেটিভ প্রোনাউন রয়েছে, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন রয়েছে, তারপর তোমার রিসিপ্রোকাল রয়েছে। তো পার্সোনাল প্রোনাউন কোনগুলো, যেগুলো তোমার এই যে যেমন আই, উই, ইউ, দে, দেম, আওয়ার, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়বে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে যেটা কিনা রিফ্লেক্ট করে অনেকটা, মানে নিজের নিজেকেই নিজে বলতেছে না, যে মাই সেলফ, দেম সেলফ, ইউর সেলফ, হার সেলফ, অর্থাৎ দেখবা সবসময় সেটার সাথে সেলফ যুক্ত থাকে। আর এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা থেকে পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো ডেমনস্ট্রেটিভ। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা নামটা শুনলে তোমাদের কি মনে হয়, কোনো কিছুকে ডেমনস্ট্রেট করা, তার মানে কি সেটাকে নির্দিষ্টকরণ করা। তো যখন তুমি বলবা যেমন দিস পেন বা দ্যাট বুক বা দোজ পেন, ঠিক আছে, বা দিস বক্সেস, তো তার মানে কি তুমি নির্দিষ্ট করে বলতেছো যে এই কলমটা, এই বইগুলো, এই বক্সগুলো। তো এটা দ্বারা তুমি সেগুলাকে কি করতেছো, ডেমনস্ট্রেট করতেছো। এই যে দিস দ্যাট দিস দোজ, এগুলাই হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আই গেস ক্লিয়ার, অর্থ দিয়ে মনে রাখবা। ইনডিফিনিট প্রোনাউনটা খুব ইম্পর্ট্যান্ট। ইনডিফিনিট কথাটার মানে কি, যেটা ডেফিনিট নয়, মানে নির্দিষ্ট নয়, তার মানে অনির্দিষ্ট। তো অনির্দিষ্ট বললে তোমার সেটার ক্ষেত্রে তুমি কোনগুলাকে চিন্তা করো, যেমন যদি বলি যে সাম, এনি, নান, ঠিক আছে, ফিউ, লিটল, এই যে ওয়ার্ড গুলো, এগুলো কি একটা অনির্দিষ্টমূলক ওয়ার্ড না? আমি যদি বলি যে সাম মানি, তো কত মানি, গিভ মি সাম মানি, যদি বলি আমাকে কিছু টাকা দাও, দ্যাট মিনস আমি তো তাকে স্পেসিফিক বলি নাই যে আমাকে 500 টাকা দাও বা 1000 টাকা দাও, আমি বললাম সাম মানি, তো সে পরক্ষণে জিজ্ঞেস করবে যে কত টাকা। তো এটাই হচ্ছে তোমার ইনডিফিনিট, যেটা ডেফিনিট নয়। এরপর হচ্ছে দেখো ইন্টারোগেটিভ, যেটা সচরাচর ডাব্লিউএস কোশ্চেনে থাকে। তারপর তোমার রিলেটিভ প্রোনাউন যেগুলো, সেটাও খুব ইম্পর্টেন্ট। রিলেটিভ প্রোনাউন গুলা তোমাদেরকে আমি আলাদা একটা ক্লাসেই শেখাবো, যেখানে তোমার প্রোনাউন অ্যান্টিসিডেন্টের সাথে রিলেটিভ প্রোনাউন কোনটা বসবে, এটার উপর থেকে পরীক্ষায় প্রচুর কনফিউজিং কোশ্চেন আসে। 100% অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা কোশ্চেন থাকেই। তো এই যে রিলেটিভ প্রোনাউন উইথ অ্যান্টিসিডেন্ট, এইটার উপরে আলাদা একটা ডেডিকেটেড ক্লাস আছে আমাদের। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনটা হচ্ছে কি, যেখানে তোমার ডিস্ট্রিবিউট করা হয়। যেমন ইচ, ইদার, নিদার, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে। রেসিপ্রোকাল কোনগুলো, মানে ইচ, কি বলে, ওয়ান অ্যানাদার, তারপর হচ্ছে আরেকটা আছে না, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওইটা হচ্ছে তোমার রেসিপ্রোকালের মধ্যে পড়ে যাবে। তো এই হচ্ছে প্রোনাউনের মধ্যে ক্লাসিফিকেশনটা। তো এটা আমরা এখন একটু ডিটেলসে দেখবো। এইখানে দেখো প্রত্যেকটা জিনিস আছে, আমি এতক্ষণ তোমাদেরকে যে কথাগুলো বললাম। সো এই লিস্টটা তোমাদেরকে মেমোরাইজ করতে হবে, ডিরেক্ট মুখস্থ করতে হবে। তার মধ্যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিব। দেখো, পার্সোনাল প্রোনাউন হচ্ছে এইটা, যে দেখেই বোঝা যায়, আই, মাই, মি, মাইন, হি, হিজ, হিম, হিজ, দে, দেম, দেয়ার, দেয়ার্স, আওয়ার্স, এগুলো হচ্ছে তোমার পার্সোনাল প্রোনাউন। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, ইদার, নিদার, এভরি, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, যেখানে তোমার ডিস্ট্রিবিউট করা হয়, যে সবার মধ্যে দিয়ে দাও, মানে এভরি পিপল বা ইচ অফ দা স্টুডেন্ট। তো এই ধরনের সবার মধ্যে যখন তুমি বলবা, বা ইদার অফ দ্য স্টুডেন্ট, নিদার অফ দ্য স্টুডেন্ট, তখন কি সবার মধ্যে ডিস্ট্রিবিউট করা বোঝাচ্ছে।
আর ডেমনস্ট্রেট মানে হচ্ছে নির্দিষ্টকরণ করা, যে এইগুলো, দিস বুক, দিস পেন, তারপর হচ্ছে দ্যাট বুক, দোজ পেন। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এরপর দেখো ইন্টারোগেটিভ গুলো তো বললামই, ডাব্লিউএস কোশ্চেন, এটা পরীক্ষা আসে না, ইম্পর্টেন্টও না খুব একটা। রিলেটিভ প্রোনাউনটা আমরা আলাদাভাবে শিখতে হবে, এটা হচ্ছে আলাদা ডেডিকেটেড ক্লাস নিতে হবে যে কখন কোনটা বসাবো সেইটা। বাট এরকম আসবে না যে হু, হোয়ার, এটা কি ধরনের প্রোনাউন, এটা কি রিলেটিভ প্রোনাউন না ইন্টারোগেটিভ প্রোনাউন, এই ধরনের কোশ্চেন আসবে না। রিলেটিভ প্রোনাউন থেকে রিলেটিভ প্রোনাউনের ইউজেস থেকে আসবে, ইউজেস। তো ওইটা আমরা ডিফারেন্ট ক্লাসে পড়াবো। আর রিফ্লেক্সিভ প্রোনাউনটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা থেকে হুবহু আসবে যে নিচের কোনটি রিফ্লেক্সিভ প্রোনাউন, অথবা বলে দিবে যে হিমসেলফ, মাইসেলফ, দাইসেলফ এগুলা কোন ধরনের প্রোনাউন, এরকম কোশ্চেন দিতে পারে। আর রেসিপ্রোকাল যেটা বললাম যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলো হচ্ছে রেসিপ্রোকাল। মনে রাখবা, এই যে ইচ আদার, এটা কয়জন ব্যক্তির মধ্যে বসে বলো তো? কতজন ব্যক্তি হলে তুমি ইচ আদার বসাতে পারবা? হুম, বলতে পারবা? মনে রাখবা, ইচ আদার বসা হচ্ছে দুইজন ব্যক্তির জন্য, আর ওয়ান অ্যানাদার বসা হচ্ছে গিয়ে দুইয়ের অধিকের জন্য। খেয়াল থাকে যেন। আরেকটা যেটা বললাম যে ইনডিফিনিট প্রোনাউন, এটাও ইম্পর্টেন্ট। এটা এমনিতেও দেখে বুঝবা যে সাম, তো সাম বললে আমি অ্যাকচুয়ালি কতটুকু বলছি, এটা তো ডেফিনিট বলি নেই। তারপর মেনি, কত মেনি, অনেক বেশি নাকি হালকা বেশি নাকি কম বেশি এরকম। তারপর দেখো লিটল, তারপর দেখো ফিউ, মাচ, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। যেমন তোমাদেরকে আমি একটা কোশ্চেন করতে পারি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। হ্যাঁ, এখানে নানটা কি, কোন ধরনের প্রোনাউন হবে এই সবগুলোর মধ্যে? নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, বলো, বলতে পারবা যেখানে নানটা কোন প্রোনাউনের মধ্যে পড়বে? ট্রাই করো, মানে কিছু একটা অ্যান্সার দাও যে ভাই আহ এইটা। হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তার মানে তুমি বলতেছো নান হচ্ছে এই যে সবার মধ্যে বিতরণ করে দিচ্ছে, তাই তো? যে কেউই না, মানে এভরি ইনডিফিনিট দেখতেছো, প্রোনাউন। এভরি দেখতেছো, দ্যাটস ওয়াই ভাবতেছো যে এভরির বিপরীত নান, সেই হিসাবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। থিঙ্কিং ঠিক আছে, লজিক ঠিক আছে, বাট এটা অ্যান্সার না। এটা হবে ইনডিফিনিট প্রোনাউন। নান বাট মানে আল্লাহ ছাড়া কেউই আমাদের সাহায্য করতে পারবে না, মানে আল্লাহ একমাত্র আমাদের সাহায্য করতে পারবে। তো সেই জায়গাতে যখন আমি বললাম যে কেউই, সেটাকে আমি নির্দিষ্ট করে বলছি যে ইনি ইনি, কেউই বলতে কোনজন, এটা কি নির্দিষ্ট? বলো। না। এই জন্যই সেটা ইনডিফিনিট প্রোনাউনের মধ্যেই পড়বে। আচ্ছা, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ইউনিভার্সিটি অ্যাডমিশনের এই কোশ্চেন আসছে, এটা দেখবা, এই কোশ্চেনটাও আছে আমাদের ক্লাসে। সো এখানে যেগুলা যেগুলা বললাম আবারও বলতেছি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইম্পর্টেন্ট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইম্পর্টেন্ট, রিলেটিভ প্রোনাউন ইউজেসটা ইম্পর্টেন্ট, নট এরকম, বাট হচ্ছে এই যে মাই সেলফ, দেম সেলফ, রিফ্লেক্সিভ প্রোনাউন এটাও ইম্পর্টেন্ট। তারপরে ইচ আদার, ওয়ান আনাদার, রেসিপ্রোকাল প্রোনাউন এটাও ইম্পর্টেন্ট, ইনডিফিনিট প্রোনাউন এটাও ইম্পর্টেন্ট। তার মানে বাদ গেল কি কি? পার্সোনাল প্রোনাউন বাদ গেল, ইন্টারোগেটিভ বাদ গেল, আর রিলেটিভ প্রোনাউনটা বাদ গেল, বাকি সবগুলাই তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা মুখস্থ করার থেকে এটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি বুঝতে পারো যে এইটা এই কারণে এরকম, তাহলেই হয়ে গেছে, মাথায় সেট করে ফেলো, ঠিক আছে? তো এতটুকু ক্লিয়ার কিনা বলো? এখান থেকে একটা এমসিকিউ থাকে পরীক্ষায়। এবার আসো যে এই জিনিসটা, এটা সম্পর্কে তোমরা ক্লাস 3 or 4 বা 5 শিখে ফেলছো, যে ফার্স্ট পার্সন বললে কাকে বোঝায় বলো তো? ফার্স্ট পার্সন বললে হচ্ছে বোঝায় যে কথা বলতেছে বা স্পিকার, তার মধ্যে কি আই, উই, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এবং সেকেন্ড পার্সন বললে কাকে বোঝায়? যাকে উদ্দেশ্য করে তুমি কথাটা বলতেছো, তার মধ্যে হচ্ছে যেমন ইউ, ঠিক আছে, টু হুম উই স্পিক। এবং থার্ড পার্সন হচ্ছে রেস্ট আদার্স, বাকি বাকি সবাই হচ্ছে থার্ড পার্সন, এই যে হি, শি, ইট, দে, বা পৃথিবীর যে কোনো বস্তু, আমি তুমি ছাড়া বাকি সবকিছুই থার্ড পার্সন। ওকে? তো এই থার্ড পার্সনের এই কোনোলজিক্যাল জিনিসটা কিন্তু আমাদের লাগবে। অনেক ক্ষেত্রে যখন তিনটা পার্সনই সাবজেক্ট হিসেবে বসে, তখন একটা অর্ডার মেনটেন করতে হয়। বলতে পারবা যে যদি একটা নর্মাল সেন্টেন্স থাকে এবং সেখানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন তিনটেই সাবজেক্ট হিসেবে থাকে, তখন তুমি কোনটাকে আগে বসাবা, তারপর কোনটাকে বসাবা, তারপর কোনটাকে বসাবা, বলো তো? প্রথমে সেকেন্ড, তারপরে থার্ড, তারপরে ফার্স্ট পার্সন। আর দোষ বোঝালে প্রথমে আমি, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। রাইট, যদি তোমার নর্মাল স্টেটমেন্ট হয় তখন হচ্ছে তোমার 2 3 1। আর যদি সেখানে কোনো একটা দোষ প্রকাশ পায় তখন হচ্ছে 1 2 3, বা 1 2 3 এরকম। তো এটাও আমাদের এই আজকের ক্লাসে পড়বো, আমরা দেখবো, এক্সাম্পল গুলো দেখবো, ঠিক আছে? তো এই জায়গাতে দেখো, এতক্ষণ আমরা শিখলাম না এই যে পার্সোনাল প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখানে আমরা পার্সোনাল প্রোনাউনের মধ্যে যা যা আছে, এটার মধ্যে কয়েকটা ভাগ আছে দেখো। একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো এই জায়গাটা একটু বোঝার ব্যাপার আছে, তোমরা একটু লিস্টটা দেখো। যেমন আই শব্দটা কি, এটা হচ্ছে সাবজেক্টিভ।
ঠিক তেমনি হি সাবজেক্টিভ, শি সাবজেক্টিভ, উই সাবজেক্টিভ, দে সাবজেক্টিভ, ইউ হচ্ছে সাবজেক্টিভ। আই এর অবজেক্টিভ ফর্মটা কি তাহলে? মি। এবং আই এর পজিটিভ কেসটা কি? সেটা হচ্ছে মাই। এই মাই শব্দটা হচ্ছে পজিটিভ অ্যাজেক্টিভ, পজিটিভ অ্যাজেক্টিভ, বুঝো। আর যখন তুমি বলবা যে মাইন, তখন হচ্ছে পজিটিভ প্রোনাউন। আবার হি এর ক্ষেত্রে অবজেক্টিভ কেস হচ্ছে হিম, এবং পজিটিভ অ্যাজেক্টিভ হচ্ছে হিজ, তারপরে পজিটিভ প্রোনাউন হচ্ছেও হিজ। আবার শি এর ক্ষেত্রে দেখো হার, হার, এবং প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে হার্স। ঠিক তেমনি উই বললে সেটার অবজেক্টিভ কেস হচ্ছে আস, পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার, এবং প্রোনাউন হচ্ছে আওয়ার্স, একটা এস যুক্ত হবে। তারপরে এখানে হচ্ছে দ্যাম, দেয়ার, দেয়ার্স। তারপরে ইউর ক্ষেত্রে দেখো ইউর সাবজেক্টিভ কেসও ইউ, অবজেক্টিভ কেসটাও কিন্তু ইউ, এবং পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর, আর পজিটিভ প্রোনাউন হচ্ছে ইউরস। তো এই জিনিসটা জাস্ট আমি তোমাদেরকে বললাম, এখন তোমরা এখানে সব মাথায় প্যাচ লাগাই ফেলছো, আমিও শিওর। তো ব্যাপার না, প্যাচ লাগুক, কিন্তু আমরা যেটা সলভ করতে চাচ্ছি সেটা দেখো। কখন আমরা সাবজেক্টিভ ফর্মটা ইউজ করব, কখন আমরা অবজেক্টিভ ফর্মটা ইউজ করব, কখন পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবো, কখন পজিটিভ প্রোনাউন বসাবো, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, এটা ক্লিয়ার হলেই তুমি বুঝে ফেলবা। তো আই থিংক এটা তোমার হয়ে গেছে। এখন এখন আমরা দেখি যে কখন আমরা কোনটা বসাবো। তো শুরুতেই দেখো যে ডিফারেন্স বিটুইন সাবজেক্টিভ কেস এন্ড অবজেক্টিভ কেস, যে সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসের মধ্যে পার্থক্যটা কি অ্যাকচুয়ালি। তো খেয়াল করে দেখো যে ইউজেস অফ সাবজেক্টিভ কেস, কখন আমরা সাবজেক্টিভ কেসটা বসাতে পারি। যদি তোমার বিভার্ব থাকে, বিভার্ব, বিভার্ব সম্পর্কে তো আমরা সবাই চিনি। বিভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলোকে বলা হয় বিভার্ব। আবারও বলতেছি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এগুলো হইতেছে তোমার বিভার্ব। এগুলোর পরে অলওয়েজ সাবজেক্টিভ ফর্মটা বসবে। কি বসবে? সাবজেক্টিভ ফর্মটা বসবে, মনে রাখবা। যেখানে দেখবা যে ইজ আছে, তারপরে যদি তোমার ড্যাশ থাকে বা শূন্যস্থান থাকে, সেক্ষেত্রে তুমি কি বসাবা? সাবজেক্টিভ কেস বসাবা। বা হচ্ছে তোমার এরকম এই যে ইজ আছে, এম আছে, ওয়ার আছে, ওয়াজ আছে, বি আছে, বিন আছে, বিং আছে, যাই থাকুক না কেন, অলওয়েজ তারপরে সাবজেক্টিভ কেস বসবে। দ্যাট মিনস এরকম কিছু কোশ্চেন থাকবে দেখবা পরীক্ষায়, ইট ইজ ড্যাশ হু এম টু ব্লেম, তাহলে কি অ্যান্সার হবে? ইট ইজ মি নাকি ইট ইজ আই? কি অ্যান্সার হবে বলো তো? It is I. I. It is I. ইট ইজ আই। এই জায়গাটা থেকে অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রচুর কোশ্চেন দেয় যে ইট ইজ আই হবে নাকি ইট ইজ মি হবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এটা মি অ্যান্সার করে। আর তাদের অ্যান্সারটা কিন্তু পার্শিয়ালি কারেক্ট। কি হিসেবে কারেক্ট? যখন তুমি একজন স্পিকিং হিসেবে কথা বল, মানে স্পিকার হিসেবে কথা বলতেছো, মানুষের যখন মুখে কথা বলে, যেমন আমি তোমার সাথে মুখে কথা বলতেছি এখানে, তো তুমি সেক্ষেত্রে বলতে পারো যে ইট ওয়াজ মি, ইট ইজ মি, এটা কারেক্ট। কিন্তু যখন তুমি এটা লিখিত ফরম্যাটে লিখবা, তখন সেক্ষেত্রে তোমাকে সাবজেক্টিভ কেসটাই লিখতে হবে। কারণ ওটা মুখে বলার ক্ষেত্রে সেটা কারেক্ট, সাবজেক্টিভ অবজেক্টিভ দুটোই কারেক্ট, কিন্তু লিখার ক্ষেত্রে শুধুমাত্র সাবজেক্টিভটা কারেক্ট। তো যেহেতু পরীক্ষা কোশ্চেন আসছে অ্যাডমিশন টেস্টে, সেটা কি একটা লিখিত ফরম্যাটের কোশ্চেন না? তো সেখানে কি তুমি মি অ্যান্সার করলে হবে, অবজেক্টিভ কেস অ্যান্সার করলে হবে? হবে না। এই জন্যই সেটা ভুল। অলওয়েজ মনে রাখবা, বি ভার্বের পরে সাবজেক্টিভ কেস বসে, শেষ। তারপর আসো যে ভার্ব, মেইন ভার্ব যেটা, মেইন ভার্বের পরে অলওয়েজ এন্ড অলওয়েজ, মেইন ভার্বের পরে অলওয়েজ এন্ড অলওয়েজ অবজেক্টিভ কেস বসে। ঠিক আছে, এখন অবজেক্টিভ কেসটা কেন বসে দেখো, শি স্কল্ডেড ইউ অ্যান্ড আই। তো এখানে ইউ তো দিয়ে তুমি জাজ করতে পারতেছো না, কারণ ইউর সাবজেক্টিভ কেসও ইউ, অবজেক্টিভ কেসও ইউ। কিন্তু এর পরেরটা দেখো, এখানে আই আছে, তার মানে এটা কি কারেক্ট? না, কারেক্ট না, কারণ দেখতেছি আমরা এর আগে মেইন ভার্ব আছে, আর মেইন ভার্বের পরে অলওয়েজ অবজেক্টিভ কেস, এটাকে ধরলাম অবজেক্টিভ কেসই, কিন্তু এটা তো আবার সাবজেক্টিভ হয়ে গেছে, দ্যাটস এটা বাদ। পরেরটা দেখো, সি স্কল্ডেড ইউ অ্যান্ড মি, এটা হচ্ছে এখানে কারেক্ট, দিস ওয়ান ইজ কারেক্ট। তাহলে এটার অ্যান্সার করতো তোমরা নিজেরা, যে শি টোল্ড Me ড্যাশ এ হবে। স্টোরি, She told me. মি এ স্টোরি। তো মনে রাখবা যে যদি ভার্ব বসে, মেইন ভার্ব, তারপরে অবজেক্টিভ কেস। যদি তোমার বিভার্ব বসে, তাহলে তারপরে সাবজেক্টিভ কেস। মেইন ভার্ব বসলে অবজেক্টিভ কেস, বিভার্ব বসলে সাবজেক্টিভ কেস, মনে থাকে যেন, ভুল হয় না যেন, বলে দিলাম। এবার আসো প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে যদি তোমার একটা প্রোনাউন আসে, তখন সেটা কোন কেসে বসাবা তুমি? তো মনে রাখবা, প্রেপোজিশনের পরেও কি বসবে? অবজেক্টিভ কেসটাই বসবে। যেমন শি ডিভাইডেড দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড আই, এটা ভুল। কেননা যেহেতু বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন, এরপরে অবজেক্টিভ কেস বসাতে হবে। এই জন্য ইউ হচ্ছে এখানে অবজেক্টিভ কেস হিসেবে নিলাম দুইটার ক্ষেত্রেই, কিন্তু আই তো অবজেক্টিভ কেস না, এটা সাবজেক্টিভ কেস, দ্যাটস মি হচ্ছে কারেক্ট। শি ডিভাইডেড দ্য মানি বিটুইন ইউ অ্যান্ড মি। আই গেস ক্লিয়ার। তাহলে আমরা দেখলাম যে মেইন ভার্ব এবং প্রেপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসে গেল। এবার আসো যে তোমার বাটের ব্যবহার। বাট শব্দটার অর্থ কি বলো তো? বাটের অর্থ কি? কিন্তু। কিন্তু। এটার কি আর কোনো অর্থ আছে?
বাটের কি আর কোনো অর্থ আছে? অবশ্যই আছে। বাটের আরেকটা অর্থ হচ্ছে তোমার ব্যতীত অথবা ছাড়াও। ঠিক আছে? তো এই যে কখন সেটা কিন্তু হিসেবে ইউজ হবে, যখন বাট শব্দটা একটা কনজাংশন হিসেবে ব্যবহার হবে, কনজাংশন, তখন গিয়ে সেটার অর্থ হচ্ছে কিন্তু। কিন্তু যখন বাট শব্দটা একটা প্রিপোজিশন হিসেবে ইউজ হবে, তখন সেটার অর্থ আর কিন্তু থাকবে না, তখন সেটার অর্থ হয়ে যাবে ব্যতীত বা ছাড়াও। যেমন এই এক্সাম্পলটা খেয়াল করে এখানে, যখন তুমি এখানে এই যে কোশ্চেন গুলো দেখতেছো, শি ইজ ওয়েল অফ বাট ড্যাশ ইজ গ্রিডি, তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে বাটের অর্থটা কি আসে আগে বলো তো? এটা কি কনজাংশন হিসেবে ইউজ হয়েছে নাকি প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে? আগে এটা জাজ করো। ইটস এ কনজাংশন। আর কনজাংশন হিসেবে বসলে সেটার অর্থ কি দাঁড়ায়? কিন্তু দাঁড়ায়, কিন্তু। তো তুমি তো এখন কিন্তু বলবা, তার মানে এটা হচ্ছে একটা কনজাংশন। আর আমরা কনজাংশনের পরে কোন কেস বসাবো বলো? সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ? অবশ্যই সাবজেক্টিভ কেস বসাবো, কারণ আমরা পড়ছিলাম যে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ কেস বসে, কিন্তু কনজাংশনের পরে কি বসে? সাবজেক্টিভ কেস বসে। আর এটার পরে হচ্ছে অবজেক্টিভ, প্রেপোজিশনের পরে। তো এইখানে যেহেতু তোমার বাট শব্দটা একটা কনজাংশন, তাহলে এখানে অ্যান্সার সি হবে না আর হবে বলো? সি। সাবজেক্টিভটা বসবে, সি হবে। শি ইজ গ্রেডি, শি ইজ ওয়েল অফ বাট শি ইজ গ্রিডি। তারপর দেখো এভরিওয়ান ওয়েন্ট টু দ্য ক্লাস বাট ড্যাশ, এই ক্ষেত্রে বাটটা কি হিসেবে ইউজ হয়েছে? এটার অর্থ কি দাঁড়ায় বলো? এটা এটা কি? প্রিপোজিশন হিসেবে হচ্ছে। এটা প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে, আর এটার অর্থ হচ্ছে ব্যতীত। ঠিক আছে, ব্যতীত। হুম। এখন এটা হচ্ছে একটা প্রেপো, এটাকে কিন্তু কনজাংশন হিসেবে যদি দেখো তাহলে তুমি অর্থ মিলাইতে পারবে না। এভরিওয়ান ওয়েন্ট টু দ্য ক্লাস কিন্তু, কিন্তু কি? কিন্তু সে হয় না এটা। কিন্তু সে, এটা হইলো কিছু? মানে সে ছাড়া সবাই গেছে, এটা মিন করতে হবে যে সে ছাড়া বা সে ব্যতীত। তাহলে যেহেতু এখানে এখানে একটা প্রেপোজিশন হিসেবে ইউজ হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? সি হবে না হার হবে? হার। হার ইউজ করতে হবে। তারপরে দুইটার কি অ্যান্সার হবে বলো তো? আই এম পুয়ার বাট ড্যাশ অনেস্ট। আই। আই। তারপরেরটা মি। মি। সবাই কি বুঝতে পারছো বাকিরা যারা আছো এই কনসেপ্টটা? যদি বিভার্ব বসে তারপরে অবশ্যই কি কেস? সাবজেক্টিভ কেস। যদি তোমার মেইন ভার্ব আসে তারপরে কি কেস? অবজেক্টিভ কেস। যদি তোমার প্রেপো অবজেক্টিভ। আসে তারপরে কি কেস? অবজেক্টিভ কেস। মনে থাকে যেন। অবজেক্টিভ। ওকে। এবার আসো আমরা বাকি যে দুইটা জিনিস ছিল ওখানে, পজিটিভ অ্যাডজেক্টিভ একটা জিনিস ছিল, আর একটা ছিল পজিটিভ প্রোনাউন। দেখছিলাম না আমরা আমাদের লিস্টে, যে ভাই এখানে তো ছিল, এই যে দেখো আমরা সাবজেক্টিভ অবজেক্টিভ বুঝে ফেললাম, রাইট? এখন আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনটা শিখবো। তো খেয়াল করো, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন, এখানে পজিটিভ শব্দটার মানে কি? পজিটিভ মানে হচ্ছে তোমার পজেশন থেকে আসছে, পজেশন। E77, পজেশন মানে অধিকার বা নিজের বলে দাবি করা, অধিকার। ঠিক আছে, রিসেন্টলি সাকিব খানের একটা মুভির দেখলাম, টিজার বেরোইছে তুফান নামে, ওইখানে একটা ওয়ার্ড ইউজ করছিল, এখতিয়ার। ঠিক আছে, এখতিয়ার। So, অধিকার, এখতিয়ার, পজেশন, এগুলো অনেকটা ওরকমই। এনিওয়ে, এখন আসলে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্সটা তাহলে কি? তো মনে রাখবা, পজিটিভ অ্যাডজেক্টিভ যে জিনিসটা, পজিটিভ অ্যাডজেক্টিভ, সেইটা তোমার একটা অ্যাডজেক্টিভ হওয়াতে সেটা কিন্তু সাবজেক্ট হিসেবে পরিপূর্ণ না। কি না? পরিপূর্ণ না। মানে তুমি একটা সাবজেক্টের জায়গায় বসাইলা পজিটিভ অ্যাডজেক্টিভকে, তাহলে সে পরিপূর্ণ অর্থ দিতে পারবে না, তারপরে আরেকটা নাউনকে লাগবে। ঠিক আছে? কিন্তু পজিটিভ প্রোনাউন, যেহেতু প্রোনাউনটা নিজেই নাউনের কাজ করে, সেহেতু সেইটা একটা স্বাধীন, মানে সেটা ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্টের জায়গায় হুবহু বসবে স্বাধীনভাবে, সেটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে। দ্যাটস ওয়াই এই যে দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ যে জিনিসগুলো, যেমন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইটস, দেয়ার, এগুলো হইতেছে এমন শব্দ যেগুলোর পরে অবশ্যই তোমাকে একটা নাউনকে ইউজ করতেই হবে। এ নাউন ইজ অলওয়েজ ইউজড আফটার দ্যাম, মানে তাদের পরে একটা অবশ্যই নাউনকে ইউজ করতে হবে, তাহলেই তোমার সেন্টেন্সে সেইটা একটা পরিপূর্ণ অর্থ দিবে। যেমন তুমি যদি বলো মাই, মাই বলে যদি কিছু না বলো তাহলে কিন্তু বোঝা যাবে না যে আমার কি, মাই কি। মাই কার বললে তখন বোঝা যাবে যে আমার গাড়ি। বা ইউর বললেও কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু যখন তুমি বলবা ইউর হাউস, তখন গিয়ে সেটা একটা পরিপূর্ণ অর্থ দিবে। কিন্তু পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে এটা ব্যতিক্রম, যেখানে প্রোনাউনটা হুবহুব নিজে এই নাউন ছাড়াই নাউনের কাজ করে দেয়, যে দেখো এ নাউন ইজ নট ইউজড আফটার দেম। কেন এটার পরে তোমার নাউন ইউজ করা হয় না? কারণ এই শব্দটার মধ্যেই নাউনটা অটোমেটিক্যালি ইনক্লুডেড। যেমন দেখো তুমি যখন তুমি বলবা যে মাই, হ্যাঁ মাই বলার পরে তোমার আরেকটা শব্দ লাগে যে মাই কার, কিন্তু তুমি যদি বলো মাইন, মাইন, মাইনের মধ্যে
অলরেডি মাই প্লাস কার এটা ইনক্লুডেড। বিষয়টা কি বোঝা যাচ্ছে কিনা বলো? এতটুকু কি বুঝছো যে পজিটিভ জি ভাইয়া। প্রোনাউনের মধ্যে বাই ডিফল্ট নাউনটা ইনক্লুডেড, দ্যাটস সেটার পরে নাউন লাগে না, সেই শব্দটা এমনিতেই একটা সাবজেক্টের জায়গায় বসতে পারে। কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভটা হচ্ছে একটু পরাধীন, সে আরেকটা নাউন তারপরে বসানো লাগবে, তাহলে সে পরিপূর্ণ অর্থ দিতে পারবে। তো এটারই এখানে আমরা দুইটা এক্সাম্পল দেখি যে ইউর কার ইজ হেয়ার বাট, তাহলে এখানে বাটটা কি? বাটটা হচ্ছে একটা কনজাংশন, রাইট? ইটস এ কনজাংশন, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন তুমি কি ইউজ করবা? ড্যাশ ইজ দেয়ার অর মাই ইজ দেয়ার অর মাইন ইজ দেয়ার, কি মাই। ইউজ করবা? মাইন ইউজ করবা। কেননা দেখো, তুমি যদি মাই ইউজ করো তাহলে এখানে অবশ্যই আরেকটা শব্দ থাকা লাগতো, যে কার, সেটা তো নাই, দ্যাটস এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে মাইন। আবার দেখো, দিস ইজ মাই হাউস, হোয়ার ইজ ড্যাশ, তাহলে ইউর হবে না ইউরস হবে? ইয়োর্স। হোয়ার ইজ ইয়োর্স। ইউর, ঠিক আছে। ইউর বললে তো তোমাকে আবার হাউস লাগাইতে হবে, এখানে কি হাউস শব্দটা আছে? নাই। কথা কি বুঝছো? হোয়ার ইজ ইউরস। জি ভাইয়া। আচ্ছা, তারপর দেখো, আওয়ার্স ইজ এ গ্রেট কান্ট্রি, তো এখানে আওয়ার্স দ্বারা কি বুঝাইছে বলো তো? আওয়ার্স দ্বারা অ্যাকচুয়ালি কি বুঝাইছে? আমাদের দেশ, আমাদের দেশ মানে our আওয়ার কান্ট্রি, our আওয়ার country. কান্ট্রি, অর্থাৎ আওয়ার বাংলাদেশ ইজ এ গ্রেট কান্ট্রি, এরকম বলতে পারো, ঠিক আছে। এই। এবার আসো তোমার এজ, তারপরে দেন, এইটার ব্যবহারটা, যে কখন আমরা এজ এর পরে সাবজেক্টিভ কেস বসাবো নাকি দেন এর পরে সাবজেক্টিভ বসাবো না অবজেক্টিভ বসাবো, এই জিনিসটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাই। এটা থেকে কিন্তু পরীক্ষায় হুবহু কোশ্চেন আসে, তো এটা খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার মার্ক দিয়ে রাখছি। দেখো, খেয়াল করো, দ্য কম্পারিজন অলওয়েজ টেক্স প্লেস বিটুইন টু ইকুয়াল থিং। যখন তুমি দুইটা জিনিসের মধ্যে তুলনা করবা, কম্পারিজন করবা, তখন দুইটা জিনিসকে অবশ্যই ইকুয়াল হইতে হবে। ইকুয়াল জিনিস ছাড়া কখনো তুলনা করা যাবে না। এটা তোমার প্যারালেলিজম নামে একটা টপিক আছে ইংলিশ, এখান থেকে বিউপিতে কোশ্চেন আসে, ইনফ্যাক্ট জাহাঙ্গীরনগরও মাঝে মধ্যে আসে। তো ওই টপিকটাও আমি তোমাদেরকে পড়াবো, বাট এইখানে কনসেপ্টটা একটু বুঝে নাও, যে কম্পারিজন যখন তুমি করবা তখন দুইটা ইকুয়াল জিনিসের সাথে করতে হবে। তুমি মানে ঢাকার রাস্তার সাথে রাজশাহীর তুলনা করলে হবে না, ঢাকার রাস্তার সাথে রাজশাহীর রাস্তাকেই তুলনা করতে হবে, ঠিক আছে, এরকম আর কি। তারপর দেখো, আনইকুয়াল থিংস ক্যান নট বি কম্পেয়ার্ড, মানে কখনো তুলনা করা যাবে না। এবার আসো যে কোশ্চেনের ভিতরে আসি আমরা, যে হি ইজ এজ টল এজ ড্যাশ, তো এখানে কার সাথে কার তুলনা? এই হি এর সাথে তুলনা হইতেছে এইখানের জিনিসটার। তাহলে হি কি ফরম্যাটে আছে দেখো তো? হুম, বলো। সাবজেক্ট। সাবজেক্টিভ ফরম্যাট। সাবজেক্টিভ প্রনাউন। তাহলে এইখানে কি তুমি অবজেক্টিভ কেস নিতে পারবা? পারবা না, এই জন্য অ্যান্সার কি হবে? না। হি ইজ এজ আই। টল এজ আই হবে। এরপরটা দেখো, শি ইজ বেটার দেন, আই হবে না মি হবে? এই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? আই। এই ক্ষেত্রে অ্যান্সার হবে তোমার মি, ঠিক আছে। দেন বসলে তখন সেইটার পরে অবশ্যই মি বসাইতে হয়, অবজেক্টিভ কেস বসাইতে হয়। আচ্ছা। কেননা আম, এইটার ইয়ার ডেফিনেশনটা কি অ্যাকচুয়ালি? বেটার দেন মি, বেটার দেন আই or বেটার দেন মি? she likes you as much as I respect you more than him। আচ্ছা, মনে রাখবা দেন শব্দটার পরে অলওয়েজ অবজেক্টিভ কেস বসে, এটা আর্গুমেন্ট আমার এখন খেয়াল নাই। এটার পরে হচ্ছে অবজেক্টিভ কেস এবং এজ এর পরে হচ্ছে সাবজেক্টিভ কেস, ঠিক আছে। দ্যাটস এইটার অ্যান্সার হবে মি। এইখানে পরের এক্সাম্পলটাও সেম, শি লাইকস ইউ এজ মাচ এজ ড্যাশ, আই রেসপেক্ট ইউ মোর দেন ড্যাশ। তো এইখানে আবার একটা প্যাচ আছে, খেয়াল করে দেখো, শি লাইকস ইউ এজ মাচ এজ, এটা কি হবে? আই হবে না মি হবে? আই। এইখানে অ্যান্সার হবে মি। কোশ্চেন করো যে ভাই কেন মি, কারণ প্রথমে তো আমি বললেন কেন? যে এটাই তো। এজ এর পরে আই হবে, এখানে আবার বলতেছেন মি। কেননা দেখো, ওইখানে হি যেটা সাবজেক্টের পজিশনে ছিল তার সাথে তুলনা ছিল, কিন্তু এইখানে সি হচ্ছে সাবজেক্টের জায়গায়, এই ইউ হচ্ছে অবজেক্টের জায়গায়। তাহলে এইখানের জিনিসটা সেটা কি এটার সাথে তুলনা নাকি সেটা এটার সাথে তুলনা? কোনটার সাথে তুলনা আমাকে বলো তো? আমরা যে উত্তরটা বসাবো সেটা তুলনা কার সাথে? ইউ। ইউর সাথে না সি এর সাথে? ইউ ইউর সাথে। ইউ। ইউ কার ইউ। পরে আছে দেখো, মেইন ভার্বের পরে আছে না, আর ভার্বের পরে কোন কেস বসে? জি। অবজেক্টিভ কেস। তাহলে ইউ এখানে কোন কেস? অবজেক্টিভ কেস। তাহলে এইটার সাথে যদি তুলনা করে তাহলে এখানে অবজেক্টিভ কেসটাকে নিতে হবে, মিকে নিতে হবে। জি। মানে মাথা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাকে কিভাবে কোশ্চেন দিচ্ছে, কোশ্চেনরা মানে ঘোরানোর মতো তাদের কাছে হাজারো হাতিয়ার আছে, তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তারপর দেখো, আই রেসপেক্ট ইউ, তার মানে ইউ হচ্ছে এখানে অবজেক্টিভ কেস, কেননা ভার্বের পরে আছে।
মোর দেন, জি মোর দেন কি হবে? হিম হিম হবে, হিম, কেননা দেন এর পরে অবজেক্টিভ কেস, এটা আমরা পড়ছি একটু আগে। দেন মেইনলি তোমার একটা প্রেপো হিসেবেই কাজ করে, সোফার যতটুকু বুঝলাম, দ্যাটস এটার পরে তোমার হিম হয় আর কি। এবার আসো তোমার অর্ডারস অফ পার্সোনাল প্রোনাউন, যেটা তোমাদেরকে একটু আগে আমি জিজ্ঞেস করলাম, তোমরা অ্যান্সারও করলা। যদি তোমার জেনারেল অর্ডার হয়, অর্থাৎ নর্মাল একটা স্টেটমেন্ট, সেই ক্ষেত্রে 2 3 1, অর্থাৎ প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। কিন্তু যদি তোমার দেখো যে কনফেসিং অর অ্যাকসেপ্টিং মিস্টেক, যেখানে তোমার একটা দোষ ত্রুটি বোঝাবে, তখন গিয়ে ফার্স্ট পার্সন আগে, তারপরে সেকেন্ড পার্সন এবং তারপরে থার্ড পার্সন। আই গেস এই অর্ডারটা তোমাদের সবারই জানা। এটা যদি জানা হয়ে থাকে, দেখো এটা কি কারেক্ট কিনা বলো তো? আই ইউ এন্ড হি আর গোয়িং টু দ্য পার্টি, ইজ দিস কারেক্ট ওয়ান? বলো। না না, ভুল এটা না কি ভাইয়া। হওয়ার কথা ছিল? এখানে হওয়া উচিত ছিল ইউ ইউ হি এন্ড You, আই he, and I. অ্যান্ড আই, তাহলে কি এটা কারেক্ট হইতো? রাইট। এটা দেখো তো কারেক্ট আছে কিনা। ইউ হি অ্যান্ড আই আর গিলটি, না এটা কি হবে? আই ইউ আই এন্ড হি আর ইউ গিল্টি অ্যান্ড হি। সো দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই রুলসটা মনে রাখবা। এটা দেখো, শি ডিস্ট্রিবিউটেড দ্য মানি বিটুইন মি অ্যান্ড ইউ, এটা কি কারেক্ট কিনা? ইউ এন্ড ভাইয়া মি you তো হ্যাঁ হবে। এখানে দেখো, এটা বিটুইন, এটা একটা প্রেপোজিশন, তারপরে অবজেক্টিভ কেস আছে, ইউ অবজেক্টিভ কেস আছে, কিন্তু ঘটনা হচ্ছে ইউ আগে হওয়ার কথা, মি পরে হওয়ার কথা। কারণ সেটা সাবজেক্টের জায়গায় থাকুক বা অবজেক্টের জায়গায় থাকুক, যেখানেই থাকুক না কেন, যদি একই সাথে তোমার ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন থাকে, তাহলে অর্ডার ঠিক রাখতে হবে, 2 3 1 হইতে হবে। তো এখানে তো 3 নাই, তার মানে 2 আর 1 হইতে হবে, 1 2 দিলে হবে না। কথা কি বুঝছো? টু আর তাহলে ওয়ান কি অ্যান্সার হবে? ইউ অ্যান্ড মি হচ্ছে অ্যান্সার। জি ভাইয়া এই আর কি। তারপর দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে এখন আমরা চলে আসি। যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে শুরুতেই হচ্ছে ইচ, ইচের ব্যবহারটা। তো ইচ ইউজড ফর 2 or more than 2 person অর থিং, মানে দুইজন ব্যক্তি হলে সেক্ষেত্রে ইচ ইউজ করতে পারো, বা তারও বেশি হলে সেক্ষেত্রে ইচ ইউজ করতে পারো। যেমন দেখো, ইচ অফ দ্য 10 স্টুডেন্টস কেম লেট, ইচ অফ দ্য 5 বয়েজ ইজ গোয়িং দেয়ার। তো এইখানে একটা জিনিস খেয়াল করো, যে এই জায়গাতে আমি ভার্বটা কি ইউজ করছি, সিঙ্গুলার না প্লুরাল বলো তো? সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ এস বি। এখন 5 বয়েজ, এটা তো প্লুরাল, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কেন ইউজ করছি? কারণ ইচ শব্দটার অর্থ হচ্ছে প্রতিটি, প্রতিটি। আর প্রতিটি মানে হচ্ছে একজন, প্রতিটি মানে কি একজন, মানে 5 জনের প্রত্যেকে, প্রত্যেকে বললে একজন একজন করে, মানে একজনকে যখন মিন করতেছো, তার মানে সেক্ষেত্রে সিঙ্গুলার ভার্বকে নিতে হবে। এখানে 5 বয়েজ দেখে যে আর লাগিয়ে দিব, তা কিন্তু করা যাবে না। আবার এখানে যে ইচ অফ দ্য 10 স্টুডেন্ট দেখে যে তুমি এখানে মানে ভার্বকে প্লুরাল বানিয়ে দিবা, তা কিন্তু করা যাবে না। এখানেও কেম হয়েছে কেন? কারণ এটা তো পাস্ট টেন্স, এটাকে যদি তুমি প্রেজেন্ট টেন্সে রাখতা, তাহলে কি অ্যান্সার হইতো? তাহলে হয়তো কামস, মানে এস যুক্ত হইতো সিঙ্গুলার হওয়ার কারণে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে। তো সেই জন্য এই জিনিসগুলো খেয়াল রাখবা, যে ইচ অথবা এভরি এগুলো যখন সাবজেক্টের জায়গায় শুরুতেই থাকবে, তখন সেটা একজনকে মিন করে, এবং সেজন্য ভার্বটাও কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এরপর আসো ইদার। ইদার মানে হচ্ছে 1 out of 2, মানে দুইজনের মধ্যে যে কোনো একজন। ইদার ইউজড ফর অনলি 2 পার্সন অর থিং, মানে দুইজন ব্যক্তির জন্যই ইদারটা কি ইউজ করা হয়। ইদার অফ দ্য 2 বয়েজ ড্যাশ ইন্টেলিজেন্ট, তাহলে ইদার দ্বারাও কি বোঝানো হইতেছে? যে একজন, হ্যাঁ, অনলি 2 পার্সনের মধ্যে একজন। তাহলে এখানে ভার্বটা কি হবে? ইজ হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তো ইচ এর ব্যবহার, ইদারের ব্যবহার মাথায় ঢুকছে? ক্লিয়ার হইছো যে কেন আমি সিঙ্গুলার ভার্ব নিতেছি? কেননা এই দুইটাই একজনকে বোঝায় বা প্রত্যেককে বোঝায়। প্রত্যেককে বোঝানো মানে কি? একজনকেই বোঝানো, একজন একজন করে বোঝানো, এরকম। নিদারের অর্থটা হচ্ছে নট দ্য ওয়ান নট দ্য আদার, মানে ইনিও না উনিও না। তো সেই ক্ষেত্রে এটাও কিন্তু দুইজন ব্যক্তির মধ্যেই ব্যবহার করা হয়, এখানে নিদার হবে, এনইআই। বাই দ্য ওয়ে, তো দেখো, নিদার অফ দ্য 2 ক্রিমিনালস, সিঙ্গুলার ভার্ব না হয়েছে কিন্তু, হ্যাজ বিন অ্যারেস্টেড, নট হ্যাভ বিন। তো দেখো এইখানেও কি বোঝানো হইতেছে? যে দুইজনের মধ্যে কেউই না, তার মানে একজন একজন করেই বুঝাইছে, দ্যাটস এটা সিঙ্গুলার ভার্বটি ইউজ করতে হবে। সো এই যে ইচ, ইদার, নিদার, এই তিনটা জিনিস বুঝতে পারছো? বলো। জি ভাইয়া ওকে। হ্যাঁ ভাইয়া। এই রুলসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে এটা থেকে। ওয়ান, যে শব্দটা, এটার যে তোমার প্রোনাউন রয়েছে, সেটা কিন্তু ওয়ান্স, কি হবে? ওয়ান্স। দেখো, এভরিওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, কিন্তু ওয়ান শুড লাভ, সেটার প্রোনাউন হিসেবে কি হবে? ওয়ান্স প্যারেন্টস, ওয়ান্স প্যারেন্টস, ঠিক আছে? ওয়ান শুড লাভ ওয়ান্স প্যারেন্টস। আচ্ছা, আবার যদি তোমার এভরিওয়ান থাকে, সেক্ষেত্রে তুমি হিজ বসাবো। এখন বলবো যে ভাই কেন হার বসাবো না? তো শুরুতে তুমি মানে যদি অপশন এরকম থাকে হিজও আছে হারও আছে, তাহলে শুধু হিজ দিবা।
কারণ এটার ব্যাপারে কোনো আর্গুমেন্ট আসলে কাজে লাগবে না। কেন হইতেছে এটা আই ডোন্ট নো, বাট এখানে হিজও কারেক্ট, হারও কারেক্ট। যেহেতু কম্পারেটিভলি ফার্স্টে হিজ বসে, দ্যাটস ওয়াই হিজটাকে অ্যান্সার দিতে হবে। বাট যদি ওয়ান থাকে সেক্ষেত্রে অ্যান্সার অবশ্যই তুমি ওয়ান্স বসাবা। ক্লিয়ার? এবার আসলে তোমার রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের মধ্যে হচ্ছে তোমার এরকম হু, হুইচ, হোয়াট, দ্যাট। তো এই রিলেটিভ প্রোনাউনের মধ্যে আমাদেরকে ফুল একটা ক্লাসই আছে, যেটা নিয়ে আমি তোমাদেরকে এরকম বড় একটা ক্লাসের মধ্যে আলোচনা করব। সেখানে শর্টকাট টেকনিক গুলো বলে দিব যে কোনটা থাকলে তুমি কোনটা বসাবা। যেমন দেখো, আই মিট রিহাম, এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বসছে? হু বসছে, হু। কেননা তারপর দেখো ভার্ব আছে এবং তার আগে একটা অ্যান্টিসিডেন্ট আছে, যে হু ওয়াজ রিটার্নিং ফ্রম ইউনিভার্সিটি। এরকম কিছু রুলস আছে যেটা আমরা ওই ক্লাসে শিখবো। তো এখানে মনে রাখবা, এই যে শব্দগুলা হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? এবং রিলেটিভ প্রোনাউনের সাথে অ্যান্টিসিডেন্ট থাকলে সেক্ষেত্রে এগুলো ইউজ করতে হয়। এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউনের আগে যেই সাবজেক্টটা থাকবে বা নাউনটা থাকবে সেটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টিসিডেন্ট, খেয়াল থাকে যেন। জি ভাইয়া। এটা দেখো, সো নাও দ্য টপিক ইজ রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা? এই যে দুইটা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। আমি বলছিলাম ইচ আদার ইউজ হয় কতজনের জন্য? দুইজন, দুইজন ব্যক্তির জন্য। এবং ওয়ান অ্যানাদার বসা হচ্ছে দুইজনের থেকে যখন বেশি হয়, মানে মোর দেন টু, তখন গিয়ে তুমি ওয়ান অ্যানাদার বসাবা। তার মানে ইচ আদার হচ্ছে দুইজনের জন্য, এবং ওয়ান অ্যানাদার হচ্ছে মোর দেন টু, মানে দুইজনের বেশি হলে সেক্ষেত্রে ওয়ান অ্যানাদার। সো ইউ অ্যান্ড আই লাভ ইচ আদার, এক্ষেত্রে কি বসাতে পারবা যে ইউ অ্যান্ড আই লাভ ওয়ান অ্যানাদার? হবে না কিন্তু। তো যেহেতু দুইজন, দ্যাটস ওয়াই সেক্ষেত্রে ইচ আদার ব্যবহার করতে হবে। আবার দেখো, অল থ্রি অফ দেম, তাহলে তিনজন যেহেতু, তখন কি বসাতে পারবা যে ইচ আদার? তখন কিন্তু আবার সেটা বসানো যাবে না। তাহলে অল থ্রি অফ দেম এগ্রি উইথ ওয়ান অ্যানাদার। তো এই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে ডিফারেন্সটা। ইচ আদার হচ্ছে দুইজনের জন্য, ওয়ান অ্যানাদার হচ্ছে দুইজনের যখন অধিক হবে তখন। এবার আসলে তোমাদের জন্য আমার বেসিক যে কনসেপচুয়াল ক্লাসটা সেটা কমপ্লিট। এখন আমরা অ্যাডমিশন টেস্ট ওরিয়েন্টেড কোশ্চেন প্র্যাকটিস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ারও আসছে, তোমাদের সময় হুবহু চলে আসতে পারে। তো এই এতক্ষণ পর্যন্ত যে কনসেপ্ট গুলোর উপর আমি আলোচনা করলাম, প্রোনাউনের উপরে এ টু জেড সবকিছুর মধ্যে ইনক্লুডেড। বুঝতে পারছো? শুধুমাত্র একটা টপিক, যেটা এই যে রিলেটিভ প্রোনাউনের ইউজেস, এটা আমরা আলাদা একটা ডেডিকেটেড ক্লাসে পড়াবো, তোমাদেরকে বললাম, সেখানে শর্টকাট টেকনিক সহকারে। বাট এতটুকু পরিমাণ সবাই বুঝতে পারছো কিনা এখানকার ভিতরে যে যে জিনিসগুলো ছিল? কোনোটাতে কি কোনো প্রবলেম আছে? বলো। সবগুলা কি বুঝছো? রেসপন্স করো একটু। জি ভাইয়া। জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, তাহলে এখন এইগুলার তাহলে অ্যান্সার করো, দেখি কতটুকু কি বুঝছো। ইফ সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড এ ড্যাশ, কি হবে? প্রোনাউন। ইটস এ প্রোনাউন, কারেক্ট। তারপরটা, অ্যামং দ্য স্টুডেন্টস দ্য বেস্ট ওয়ান ইজ এ বয়। তো এখানে ওয়ান শব্দটা কি হিসেবে ইউজ করা হয়েছে? প্রোনাউন। প্রোনাউন। করা হয়েছে, ঠিক আছে। এই যে অ্যামং দ্য স্টুডেন্ট দ্য বেস্ট ওয়ান, এটার মধ্যে এটাকে প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা বলো তো? ইচ, আইদার। ইদার, আইদার। নিদার, এগুলা, আচ্ছা। ঠিক আছে। তো এটা হচ্ছে বি নাম্বার। এর মধ্যে সাচ যেটা, এটা কোন ধরনের প্রোনাউন হবে? ইনডিফিনিট, ঠিক আছে। তারপরে দ্যাট, এটা কোন ধরনের বলো? ডেমোনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ, রাইট, ডেমনস্ট্রেটিভ। ওকে। তারপরে এনি, এটাও কোন ধরনের? এনি দ্বারা বুঝাইলে কতটুকু বোঝায়? ইনডিফিনিট। তুমি কি বুঝতে ইনডিফিনিট। পারবে যে এতটুকু? তাহলে এটা হচ্ছে ইনডিফিনিট, এটাও বোঝা যায় না, অনির্দিষ্ট, ইনডিফিনিট। ওকে। সো এখানে যেটা চাইছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা, সেটা হচ্ছে ইদার। তারপর দেখো, এনিবডি ক্যান অ্যাপ্লাই ফর দ্য সিট, এখানে এনিবডি কি, কোন ধরনের প্রোনাউন? ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন। হ্যাঁ, ইনডিফিনিট প্রোনাউন হবে, কারণ এনিবডি বলতে তো যে কেউই হইতে পারে, স্পেসিফিক তো কেউ না, তার মানে অনির্দিষ্ট, এই জন্য এটাও ইনডিফিনিট প্রোনাউন। তারপরটা দেখো, এখানে কারেক্ট কোনটা? চুজ দ্য কারেক্ট অ্যান্সার। ভাইয়া বি। ইউ, ইউ, হি হি এন্ড আই অ্যান্ড আই, মানে বি। অর্থাৎ 2, 3, 1 অর্ডারটা যেখানে আছে সেটাই হচ্ছে কারেক্ট, এর জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। তারপরটা বলো তো? ভাইয়া এ। এ নাম্বার হবে। Yes.
এ নাম্বার হবে আই ইউ অ্যান্ড হি কমিটেড দ্য ক্রাইম, মানে আমরা তিনজন মিলে এই ক্রাইমটা করছি আর কি। ওকে, তারপর দেখো দ্য টিচার টোল্ড দ্যাশ টু লিভ, তো এখানে কি হবে এটা দেখি পারো কিনা। ভাইয়া বি। টোল্ড হিম অ্যান্ড মি, ইয়েস কারেক্ট ওয়ান। কেননা টোল্ড হচ্ছে কি, এটা একটা মেইন ভার্ব না, আর ভার্বের পরে মেইন কোন ভার্ব, কেস, জি হ্যাঁ অবজেক্টিভ কেস, তাহলে এখানে অবজেক্টিভ কেস। হি অবজেক্ট, হবে এবং মি হবে। এখানে দেখো সাবজেক্টিভ কেস হি, এই জন্য এটা বাদ। এখানে দেখো আই সাবজেক্টিভ কেস, এই জন্য এটা বাদ। এখানে দুইটাই সাবজেক্টিভ কেস, এই জন্য এটা বাদ। কারেক্ট আনসার হচ্ছে বি নম্বর। তারপরটা দেখো লেট ড্যাশ গো দেয়ার, তাহলে কি হবে? হার এন্ড ইউ, লেট হার অ্যান্ড ইউ, ইয়েস আই থিঙ্ক এটাই কারেক্ট। কেননা এটা লেটের পরে মূলত কোন একটা কেস বসাবা ভার্ব। তুমি? অবজেক্টিভ কেস না, অবজেক্টিভ জি কেস বসাতে হবে। কেননা দেখো তুমি যখন বলো তখন কি বলো, লেট আস বলো না, তো উই এবং আস জি কোনটা সাবজেক্টিভ কোনটা অবজেক্টিভ? উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ, তো লেটের পরে অলওয়েজ অবজেক্টিভ কেসটা ইউজ করতে হয়। তার মানে এখানে হারও অবজেক্টিভ, ইউ তো এমনিতে সাবজেক্টিভ অবজেক্টিভ দুটো হতে পারে, তার মানে এটাই কারেক্ট। কিন্তু ভাইয়া সি দেখো ইউটা আগে সাবজেক্টিভ, আসবে না? হ্যাঁ ইউটা আগে আসবে না? সেকেন্ড ওকে ইয়েস ইয়েস, তাহলে তো সেকেন্ড পারসন তারপরে থার্ড তাহলে পারসন। থার্ড থার্ড অ্যান্সার হবে, ইয়েস ইউ আর রাইট। তোমার এখানে ক্রোনোলজিক্যাল অর্ডার তো মেনটেন করতে হবে, অর্থাৎ 2 3 1 সেটা সেটা মেনটেন করতে হবে। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, এ নাম্বারও বাতিল। লেট ইউ অ্যান্ড হার গো দেয়ার, বুঝতে পারছো? নেক্সট আসো পরেরটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ড্যাশ লেট হি অ্যান্ড ইউ বি উইটনেস, লেট হি ইউ অ্যান্ড হিম বি উইটনেস, কোনটা হবে দেখি বলো তোমরাই। লেট হিম এন্ড ইউ, হিম কেন? হিম তো থার্ড পারসন আগে চলে আসে, আগে সেকেন্ড পারসন লাগবে, তাহলে কি হবে? ইউ এন্ড হিম, ইউ অ্যান্ড হিম বি উইটনেস, অর্থাৎ বি নাম্বার। এখানে দেখো ক্রোনোলজিক্যাল অর্ডার ঠিক আছে, 2 and 3, তারপরে 1 থাকলে তো 1 এখানে নাই। তারপরটা দেখো দিস দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ড্যাশ, কি হবে? প্রেপর পরে কোন কেস? অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস মি। ইউ যদি অবজেক্টিভ কেস হয় এখানেও তো কি লাগবে, অবজেক্টিভ কেস লাগবে। এখানে অবজেক্টিভ কেস কই আছে? বিটুইন শব্দটা কয়জনের মি মধ্যে বসে? দুইজনের মধ্যে বসে, তার মানে দ্যাম দুইজন। হওয়ার সুযোগই নাই, উইও হওয়ার সুযোগ নাই, তাকে আই অথবা মি কোনটা বসাবা? মি, মি মি বসাবা। তারপর দেখো এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার ড্যাশ, এ হবে, এ নম্বর হবে। কেননা অ্যাকসেপ্ট এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটা একটা প্রেপো হিসেবে ব্যতীত, ব্যবহার হয়েছে। প্রেপোজিশন হিসেবে ব্যবহার হলে তারপর অবজেক্টিভ কেস, দ্যাট মিন্স মি বসাতে হবে। ওকে, তারপর একটা বলো হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। ভাইয়া ডি। হুম, ভাইয়া ডি ইজ হি। হি, ইজ হি, অর্থাৎ দেখো তোমার যেখানে বিবার আসে, বিবার্বের পরে তোমার কোন কেস? সাবজেক্টিভ কেস। সাবজেক্ট ফ্রম, সাবজেক্টিভ এখানে ফর্ম। দেখো এটা হচ্ছে হিজ, এটা তো হবেই না, হিমসেলফ তো হবেই না, হিমও বসাবে না, তোমাকে বসাতে হবে সাবজেক্টিভ কেস হিজ, সরি হি, দিস ইজ হি স্পিকিং। ওকে, তারপরটা দেখো ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম, ইট ইজ নট, যেহেতু আর বসছে তার মানে মিও হবে না, হিমও হবে না, হয় উই না হলে আস, উই, তাহলে এটা হবে উই। কেননা উই এখানে হবে, ইজ এর পরে তোমার সাবজেক্টিভ কেস বসে, দ্যাটস ওয়াই ইট ইজ উই হু আর টু ব্লেম। ওকে, এরপর দেখো ইট ইজ ড্যাশ হুম দ্য কমিটি হ্যাজ চুজেন, তাহলে কি হবে? ইট ইজ হি, হুম দ্য কমিটি হ্যাজ চুজেন, রাইট। তারপর ইট ওয়াজ ড্যাশ হু ফার্স্ট রেজ দ্য ইস্যু ইন দ্য মিটিং, অবশ্যই আই। আই, দেখো আই রিয়েলি লাইক দ্যাট দ্য ওয়ে দ্য কার লুকস বাট ড্যাশ প্রাইস ইজ মোর দ্যান আই ক্যান অ্যাফোর্ড, তাহলে এখানে কি বসাবা? ইটস প্রাইস, বি হবে বাকিরাও কি একমত? নাকি এ? এ না বি, কোনটা এ বলতেছো? হবে নাকি এ? ইয়েস কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কেননা বি নম্বর যেটা সেটা কি, সেটা হচ্ছে এই যে ইট ইজ, ইট ইট ওয়াজ, ইজ, হ্যাঁ তারপরে ইট হ্যাজ, এইটাকে মিন করে। আর প্রথমটা হচ্ছে তোমার কি মিন করে? প্রোনাউন কে মিন করে, প্রোনাউন, পসেসিভ, পজিটিভ প্রোনাউন কে মিন করে। দ্যাটস এখানে বসাতে হবে আইটিএস শুধুমাত্র, ইটস প্রাইস ইজ মোর দেন আই ক্যান অ্যাফোর্ড। ওকে,
তারপরটা when friends insist on, এই ইনসিস্ট শব্দটার সাথে অলওয়েজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অন বসে। তোমাদেরকে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও পড়ানো হবে, ম্যান্ডেটরি এটা। আর পারলে এখন থেকেই পড়া শুরু করো ভোকাবুলারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলা। প্রতিদিন একটা একটা করে লেটার নিবা, এ, তারপরে বি, তারপরে সি, এভাবে করে একদম লাস্টে জেড পর্যন্ত সবগুলা। ওকে, বলো তো হ্যাঙ্কারের সাথে কি বসে? হ্যাঙ্কার, আপ, হ্যাঙ্কারের সাথে কি বসে? অ্যাঙ্কার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে হ্যাঙ্কারের সাথে কি বসে বলো? হ্যাঙ্কারের সাথে অলওয়েজ আফটার বসে, হ্যাঙ্কার আফটার, ঠিক আছে। তারপরে জিল, তারপরে জেস্ট, এই দুইটা শব্দের পরে কি বসে বলো? এই দুটো শব্দের পরে ফর বসে, ঠিক আছে। এগুলো তো সহজ প্রিপোজিশন, এগুলো তো পড়তে হবে। আচ্ছা এনিওয়ে, আমি তোমাদেরকে পড়াই দিতে হবে। এটার অ্যান্সার কি হবে বলো? when friends insisted on dash expensive gifts it makes most people uncomfortable. তো এখানে insisted on them to accept, they are accepting, they accepting, they accept কি হবে? এ হবে। when friends insist on them to accept expensive gift, insisted on their accepting expensive gift, on their accepting, uh, insisted on them, insisted on them. আচ্ছা, এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে বি নাম্বার, ঠিক আছে, এ নাম্বার হবে না। কেননা দেখো when friends insisted on their accepting expensive gifts it makes most people uncomfortable. তুমি এখানে ভাবতেছো যে মানে অ্যাপ্রোপ্রিয়েশন, সেক্ষেত্রে তুমি them বসাতে পারো, টু অ্যাকসেপ্ট। দেয়ার মানে কি? দেয়ার মানে কি বলতো? দেয়ার শব্দটা কি? দেয়ার accepting expensive, on, just on them to accept expensive। আচ্ছা, এটা হচ্ছে তোমার অর্থগত দিক থেকে আর কি বি নাম্বারটা কারেক্ট। নর্মালি তুমি যদি ওইভাবে চিন্তা করো যে ভাই প্রিপোজিশন এরপরে তোমার প্রিপোজিশনের পরে তো অবজেক্টিভ কেস বসে, সেটা ভিন্ন কথা, কিন্তু এখানে অর্থটাকে স্যাটিসফাই করার জন্য অ্যান্সার হবে বি নাম্বার। মানে দে আর অ্যাকসেপ্টিং গিফট, এক্সপেন্সিভ গিফটস, মানে যখন বন্ধুরা তাদের নিজেদের এক্সপেন্সিভ গিফটটাকে মানে গ্রহণ করতে বলে, তখন সেটা অন্যদেরকে কি করে ডিসকমফোর্ট করে দেয়, আনকমফোর্টেবল বানিয়ে দেয়। তো এই ক্ষেত্রে কি তাদের যে গিফটটা সেইটা গ্রহণ করার জন্য বলা হয়েছে। তার মানে এমন না যে তাদেরকে, এটা হচ্ছে তাদের জিনিসটা। বুঝছো নাকি বুঝো নাই বলো তো? মানে অর্থগত দিক থেকে চিন্তা করলে বি নম্বরটা কারেক্ট। এনিওয়ে, এখানে আমরা সময় বেশি না দেই, এটার উপরে যদি তোমাদের কনফিউশন থাকে তাহলে আমরা ইন ডিটেলস আলাদা ক্লাসে আলোচনা করবো না, নো প্রবলেম। এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা কোশ্চেনে থাকবে, তো বলে দিলাম। মানে আমি কিন্তু সাপ্তাহিক পরীক্ষা কোশ্চেনে এই কোশ্চেনটা রাখবো আর কি। তো ওইখানে আমি তোমাদেরকে ইনডেপথ এটা সম্পর্কে এক্সপ্লেইন করবো, সমস্যা নেই। এরপরটা দেখো, এটা কি কোশ্চেন? মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ, এটা কি হবে? মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ, এটা তো পারা উচিত। ওই যে পজিটিভ অ্যাডজেক্টিভ একটা জিনিস, পজিটিভ প্রোনাউন একটা জিনিস, এখানে কি বসাবা বলো? এই তোমরা কি আসো ক্লাসে? চুপচাপ কিছুই তো বলতেছো না। Then there's দেন B. দেয়ার্স, রাইট, বি নাম্বারটা হবে। কেননা তুমি যদি দেয়ার বলো তাহলে পরবর্তীতে একটা ডগ শব্দ থাকতে হবে এখানে, কিন্তু যেহেতু নাই তার মানে তোমাকে এখানে প্রোনাউন বসাইতে হবে। আর দেয়ার্স হচ্ছে পজিটিভ প্রোনাউন। ওকে, এরপরটা দেখো, দ্য ফার্স্ট হাফ অফ দ্য গেম বিলং টু আস, দ্য সেকেন্ড হাফ টু, কি হবে? এখানে টু আছে, এরপর পরে কোন কেস? অবজেক্টিভ কেস। এই যে দেখো এখানে টু এর পরে অবজেক্টিভ কেস বসছে, আস। তাহলে এই জায়গাতেও তোমার কি বসাতে হবে? অবজেক্টিভ কেস। দেখি অবজেক্টিভ না, দেয়ার না, দোজ না, তাহলে দেম, দেম হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপর এটা দেখো, উইচ ওয়ান ইজ এ রিফ্লেক্সিভ প্রোনাউন, এর মধ্যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? Himself. রাইট, এটা হচ্ছে হিমসেলফ। একটা উক্তি আছে নো দাই সেলফ, এটা কার উক্তি বলো তো?
আহ, এটা সক্রেটস, ঠিক আছে, সক্রেটিসের উক্তি sorry, মনে রাখবো। আহ, তারপর দেখো যে তোমার ওইটাই চলে আসছে, নো দাইসেলফ। এখানে দাইসেলফও কি তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ ইয়োর্স। তো এখানে দিস অর দ্যাট এটা কি ধরনের প্রোনাউন? ডেমোস্ট্রেটিভ প্রোনাউন বি। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, রাইট, অর্থাৎ নির্দিষ্ট করে দিয়ে দিছে যে এইটা আমার পেন, ওইটা তোমার পেন। ওকে, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন ড্যাশ অফ দ্য ইউএসএ। তাহলে কি হবে? দেখো, বাংলাদেশের আগে কিন্তু কোনো প্রেপো সরি আর্টিকেল আর্টিকেল বসেনি, অর্থাৎ দা বসেনি, কিন্তু ইউএস এর আগে কিন্তু দা বসানো লাগছে। এটার রিজনটা কি জানো? তো বলতে পারবা যে কি রিজন? ইউএসএ তো সংক্ষেপে বলা হয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ওটা সংক্ষিপ্ত, এই কারণে দি। আচ্ছা, সেটা একটা হইতে পারে, তোমার যে এখানে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করতেছে নামটাকে শর্ট ফর্মে, দ্যাটস ওয়াই। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে তোমার যে সকল রাষ্ট্রগুলো তোমার এরকম অনেকগুলো স্টেট নিয়ে তৈরি করে, যেমন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মানে অনেকগুলো স্টেট নিয়ে একটা দেশ, তারপর হচ্ছে ইউনাইটেড কিংডম। তো এইগুলোর আগেও তোমার অলওয়েজ দা ইউজ করতে হয়, ঠিক আছে? বলতো সৌদি জি। আরবের পুরো নাম কি? সৌদি আরবের পুরো নাম জানো? উম, হুম, ইউ বলতে পারবা? একটা তো বলো যে ভাই সৌদি আরবিয়া এটাই পুরো নাম। বা ইউনাইটেড আরব আমিরাত নাকি? মানে সৌদি আরবের নাম ইউনাইটেড আরব আমিরাত, এটা কোনো কথা? সৌদি আরবের পুরো নাম হচ্ছে কেএসএ, ঠিক আছে, মানে কিংডম অফ সৌদি আরবিয়া। যখন ওই যে বিশ্বকাপ খেলা প্রথম ম্যাচটা হইলো, সেখানে কেএসএ জি। ভার্সেস আর্জেন্টিনা ছিল না, এআরজি দেখছিলা? ও এখন কেএসএ খেয়াল করলাম ভাইয়া। ভার্সেস এআরজি, সেখানে কেএসএ কেন, কিংডম অফ সৌদি আরবিয়া, আর আর্জেন্টিনা তো আর্জেন্টিনায়। ওই যে এমন এক মানে মাইর খেলো যে ওর পুরো থুতমা ব্রেক হয়ে গেল না কার যেন, কেএসএরই তো একটা প্লেয়ার। যাই হোক, তারপর দেখো দ্য স্টুডেন্ট অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দোজ অফ দ্য ইউএসএ, ঠিক আছে, দোজ অফ, কারণ এখানে প্লুরালে আছে, দ্যাটস এ দ্যাট তো ইউজ করাই যাবে না, অল তো ইউজ করতে পারবে না, কেননা তুলনা যখন দেন হবে তাহলে দোজ ইউজ করতে হবে। ওকে, এগুলো বাদ। এরপরটাতে আসো, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে নানটা কি? শুরুতে আমি তোমাদেরকে এক্সপ্লেন করছিলাম, নান এখানে ওকে স্পেসিফিকলি বলতেছে না, এটা হচ্ছে ইনডিফিনিট। ইনডিফিনিট। ওকে, ইনডিফিনিট প্রোনাউন। তারপরে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, এটার মধ্যে কোনটা কারেক্ট বলো? বা সি। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, রাইট, এটা হচ্ছে কারেক্ট, কেননা তোমাকে যে নাউনটা সেটাকে বসাতে হবে প্লুরাল, মানে প্লুরাল নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, এটা হচ্ছে রুলস, ঠিক আছে? ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার। ওকে, ইজটা কেন আসছে? এই যে ওয়ান এর কারণে পড়ছে, নট মাই ফ্রেন্ডস এর কারণে, খেয়াল রাখবে। তারপরে ওয়ান শুড ওবে ড্যাশ প্যারেন্টস, কি হবে? ওয়ান্স প্যারেন্টস, ওয়ান্স প্যারেন্ট ডি। ইয়েস। ডি। তারপর দেখো, এই স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি, তাহলে এখানে কি বসাবো? এখানে তো এই স্টুডেন্ট আছে, ভাইয়া হিজ হিজ। বি হবে। কেয়ারফুল অ্যাবাউট হিজ। হিজ ডিউটি। আমি শুরুতেই বলছিলাম যদি ওয়ান থাকে সেক্ষেত্রে ওয়ান্স, কিন্তু যদি এভরিবডি বা এভরি ওয়ান বা অন্য কিছু থাকে তখন সেক্ষেত্রে হিজ কে চুজ করবা, কারণ এখানে দেখো হিজ। হার কিন্তু দেয়ই নেই। তো বেঁচে গেছো, তোমাদের আর কনফিউশন হওয়ার কিছু নেই, স্টুডেন্ট তো মেয়েও হইতে পারে, তো এই জন্যই দেখো হারটা অপশনে দেয় নাই, হিজ হবে কারেক্ট আনসার। ইট ইজ আই ড্যাশ এম টু ব্লেম, তো আই এর সাথে মানে কি বসবে বলো তো? রিলেটিভ প্রোনাউন কোনটা বসবে? হু, ঠিক আছে, হু এম টু ব্লেম, হু। কারেক্ট প্রোনাউন হচ্ছে হু। আচ্ছা, তারপর দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটার মধ্যে কোনটা কারেক্ট? A few of the three boys, every of the three boys, all of the three boys got a prize, কোনটা হবে? Each of the three boys got a prize, ভাইয়া শেষেরটা নাকি? রাইট, এখানে কারেক্ট অ্যান্সার ইচ হচ্ছে অফ ডি দ্য। নাম্বার, ইচ অফ দ্য থ্রি বয়েজ গট এ প্রাইজ। এখানে তোমার এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব, কিন্তু জিনিসটা যেহেতু পাস্ট টেন্সে আছে দ্যাটস এটা বোঝা যাচ্ছে না, যদি গেট থাকতো তখন সেই ক্ষেত্রে যুক্ত করতে হতো, গেটস এ প্রাইস। ওকে,
বাকি রুলস তো বুঝতেই পারতেছো। সো এখানে কতগুলো এক্সাম্পল ছিল, 30টা। আর পুরো কনসেপ্টের মধ্যে আমরা প্রোনাউন শেষ করলাম, প্র্যাকটিসও করলাম। তোমাদের এখন কাজ হচ্ছে যে বই আছে তোমাদের হাতে কম্পিটিটিভ এক্সাম বা মাস্টার বই, সেটা থেকে প্রোনাউনের যত কোশ্চেন আসে, ডিইউ, জেইউ, বিউপি, তারপরে বিসিএস বা আদার্স ইউনিভার্সিটি, সবগুলো কোশ্চেন সলভ করবা। যেখানে যেখানে কনফিউশন ফিল করবা সেটা নিয়ে ডিসকাস করবা। সো এতটুকু পরিমাণে সবাই ক্লিয়ার কিনা? যদি কোনো ধরনের কিছু জানার থাকে তাহলে বলো। ক্লিয়ার ভাইয়া। এনিথিং? ভাইয়া প্রথমের ফার্স্ট পার্টটুকু আমার মিস চলে গেছে, তো রেকর্ডেড ক্লাসটা একটু দিলে ভালো হতো। কোনটা কোনটা? আজকের ক্লাসের ফার্স্টটুকু। আজকের ক্লাসের প্রথম অংশটা? জি। আচ্ছা, প্রথম কতটুকু মিস করছো? হুম, ফার্স্ট পার্ট মানে যেটা হচ্ছে প্রথম ক্লাসটা হলো, এটা তো সেকেন্ড ক্লাস, ফার্স্ট ক্লাস সম্পূর্ণটাই। ও ফার্স্ট ক্লাসটা মিস করছো, তাই বলো। সমস্যা নেই, ওইটা হচ্ছে আমি রেকর্ড করে ফেলছি, ওইটা অলরেডি ইউটিউবে আপলোড দিছি। আমি কয়েকটা ক্লাস হচ্ছে মার্কেটিং এর জন্য আর কি ইউটিউবে ফ্রিতে আপলোড করব। তো গতকালকের ক্লাসটা অলরেডি আপলোড করে দিছি, আজকেরটা করা হবে না। আজকেরটা তোমাদেরকে রেকর্ডেড ভিডিও আকারে দেওয়া হবে। তো ওইটার লিংক আমি দিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। ইউটিউবে অলরেডি পাবলিশ করা হয়ে গেছে, দেখে নিন। আর তোমরা আমার ইউটিউবে সাবস্ক্রাইব করো নাই নাকি ফেসবুক থেকে ভর্তি হয়ে গেছো? করছো নাকি? আচ্ছা সমস্যা নেই, না করলেও করে নিও। ওইখানে কিছু ভিডিও আছে টুকটাক, কাজে লাগবে তোমাদের। আর ভাইয়া বইয়ের হচ্ছে নতুন এডিশন তো এখনো বের হয়নি, তো পুরোনোটা কি কিনে নিব? না, সবগুলোর তো নতুন ডিসিশন ছাড়া কেনার দরকার নাই। যেমন ধরো জিকে বই, এটা অবশ্যই নতুন ডিসিশন কিনা লাগবে। দ্যাটস ওয়াই তুমি আপাতত তোমার কাছে যে বই আছে ওইটা পড়বা, বুঝো নাই? নতুনটা বের হলে তখন সেটা কিনবা। কিন্তু ইংলিশের জন্য মাস্টার বই আগে যা ছিল তাই থাকবে, ওটা নতুন ডিসিশন বের করবে বলে মনে হয় না। ও তো কি যে করতেছে আল্লাহ জানে, জাহাঙ্গীর আলম। তো সেটার জন্য নতুন বই যদি থাকে তাহলে কিনবা, আদারওয়াইজ আগেরটাই কিনা লাগবে, রয়্যাল এডিশন যেটা ওইটাই। আর আইকিউর বই তো আর চেঞ্জ আসবে না, সেটা তো এমনিতেই কিনতে হবে। বা বিওপির জন্য যদি বলি মেন্টরস ম্যাথ, কিউ ব্যাংক বা তোমার সাইফোর্স ম্যাথ, ওটা তো আগেরই, ওইগুলো নতুন বাজারে যেটা আছে সেটাই কিনতে পারো। শুধু জিকেটার ক্ষেত্রে আর কি কনফিউশনটা। বা অভিযাত্রী ম্যাথ বাংলা বইটা, সেটাও তুমি নিতে পারো আর কি, একই ঘুরে ফিরে। আর আমি কিন্তু সবসময় প্রতি বছরই নতুন এডিশনের বই কিনি, মানে স্টুডেন্টের জন্য লাগে। দ্যাটস ওয়াই আমার কাছে দেখা যায় যে পুরোনো বই, একই বই 3-4টার মতো হয়ে গেছে। তো সমস্যা নাই, তোমাদের নতুন ইনফরমেশন যদি কোনো কিছু চেঞ্জ আসে সেটা আমি নিজে পিডিএফ এর মধ্যে প্রোভাইড করবো, বাট তোমরা এখন বই চাইলে কিনতে পারো। কারণ পড়াশোনা তো আর বসে থাকবে না, প্রিপারেশন তো নিতেই হবে। আর বইয়ের কতটুকু চেঞ্জ হয়েছে? সবকিছুই দেখা যায় সেমই, জাস্ট কিছু একটা আউট থিং চেঞ্জ করে। জিকের ক্ষেত্রে একটু বেশি চেঞ্জ আসে আর কি। কিনে ফেলো, অসুবিধা নাই। জিকেটা বাদে বাকিগুলা কিনে ফেলো। আর কোনো কোশ্চেন?